এখন তো আর মিটারের প্রশ্ন আসে না। সাধারণত নর্মালি ভাড়া হলো 500 টাকা 400 টাকা, কিছু কিছু সময় আছে ওরা ভাড়া চায় 800 1000। রাজধানীর গণপরিবহনে অরাজকতার আরেক নাম সিএনজি অটোরিকশা। মিটার বন্ধ রেখে ভাড়ার নামে নৈরাজ্য, মাথা ব্যথা নেই বিআরটিএর। ওভারঅল যে আমাদের পরিবহন ব্যবস্থাপনাটা আছে সেটাকে আমরা আরও ডিজিটাইজ করতে চাই, জনবান্ধব করতে চাই। এক দশক পর রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট চূড়ান্ত। সাবেক গভর্নর আতিউর সহ 64 ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়, জানালেন তথ্যমন্ত্রী। সরকার থাকবে সমন্বয়কারীর ভূমিকায়, গঠনমূলক সমালোচনায় ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান। আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। সমঝোতা স্মারকে সই যুক্তরাষ্ট্র ও ইরান প্রেসিডেন্টের। তেহরানে বিনিয়োগে $300 বিলিয়ন বেসরকারি তহবিল গঠন নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সিএনজি চালিত অটোরিকশা এখন আর মিটারে চলে না, ভাড়া ঠিক হয় চালক মালিকের ইচ্ছে মতো। রাইড শেয়ারে চলা সিএনজি গুলোরও নেই ভাড়ার কোনো স্বচ্ছতা। ব্যক্তিগত সিএনজি এখনো ভাড়াই চলছে পুলিশ, সাংবাদিক বা তাদের স্ত্রীদের নামে। ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে জেলার পরিবহনগুলো দেদারসে ঢুকছে মহানগরের রাস্তায়। সব মিলিয়ে এই সিএনজি অটোরিকশা নিয়ে রাজধানীর গণপরিবহনে চলছে অরাজকতা। লুৎফর রহমানের ছবিতে আরো জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। আপনার রামপুরা যান, আপনার মনে করেন 150 টাকা নিবে। আমরা মৌখিকভাবে তো কন্ট্যাক্টে নিয়ে যাই, আপনার 150 থেকে 200 টাকা। মিটারে কত আসতো? মিটারে হয়তো 100 টাকা বা 20 টাকা আসতো। 2 দশকের বেশি সময় ধরে রাজধানী সহ সারা দেশে চলছে এই বাহনটি। সবশেষ 2015 সালের নভেম্বরে সিএনজি চালিত 3 হুইলারের ভাড়া নির্ধারণ করে বিআরটিএ। প্রথম 2 কিলোমিটার 40 টাকা, তারপর প্রতি কিলো 12 টাকা হিসাবে ভাড়ায় চলার কথা সিএনজিগুলোর। তখনও চলেনি, এখনও এ ভাড়ায় চলে না। এখন তো এমনকি মিটারও থাকে না সিএনজিতে। চালক বা যাত্রী কারোরই মনে নেই শেষ কবে মিটারে ভাড়া দিয়েছেন, নিয়েছেন। শুনছি আমি এক সময়, এখন তো আর মিটারের প্রশ্ন আসে না। উত্তরা থেকে সদরঘাট যায়, সাধারণত নর্মালি ভাড়া হলো 500 টাকা 400 টাকা, কিছু কিছু সময় আছে ওরা ভাড়া চায় 800 1000, ওদের মন মতো ইচ্ছা মতো। বেশ কয়েক বছর হলো গণপরিবহনে যোগ হয়েছে রাইড শেয়ারিং। কিছু সিএনজি এখন চলে রাইড শেয়ারিং অ্যাপে। কিলোমিটারে ভাড়া 17 টাকা, যেখানে এখনও সরকারি রেট 12 টাকা। বেসিক ভাড়া আছে 50 থেকে 60 টাকা, 17 টাকা কিলোমিটার। অ্যাপ ছাড়া তো যাত্রী ড্রাইভারে ঠকাইবো আর ড্রাইভার যাত্রী ঠকাইবো, নিয়ম তো এই। পরিবহনের ভাড়া নির্ধারণ করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যানের জবাব, কোনো নির্দিষ্ট একটি গাড়ি বা রুট নিয়ে ভাবছেন না তারা, বরং সামগ্রিক পরিবহন সেক্টরকে ঢেলে সাজানোর পরিকল্পনা তাদের। সুনির্দিষ্ট কোনো একটা গাড়ি কেন্দ্রিক না, আমরা ওভারঅল যে আমাদের পরিবহন ব্যবস্থাপনাটা আছে সেটাকে আমরা আরও ডিজিটাইজ করতে চাই, জনবান্ধব করতে চাই, নিরাপদ করতে চাই। সবুজ, রূপালী, চলাচলের সীমানা ভেদে ভিন্ন রঙের সিএনজি চালিত অটোরিকশার দেখা মেলে। শুধু ঢাকা মেট্রো নম্বর প্লেটের সিএনজিগুলোর অনুমতি আছে মহানগরের ভেতরে চলার। রূপালী রঙেরগুলো ব্যক্তিগত, কিন্তু সেগুলোও চলছে ভাড়ায়। এছাড়াও জেলার সিএনজিগুলো দেদারসে ঢুকছে মহানগরে। নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল। এখানে তো এটা চলার অনুমতি নাই, আছে না, এটা চলার অনুমতি নাই, এই কারণে লাইনে দেওয়া হয়েছে আর কি। মেন মালিক হলো আপনার পুলিশে। আচ্ছা, আর যার আন্ডারে চলে একটা মিস্ত্রি, কন্ট্যাক্টের নিচে গাড়িটা। সামনে থাকা ট্রাফিক পুলিশ বলছেন কিছুই করার নেই তার। ঢাকার বাইরের সিএনজি
এখন এখানে এনারা কেন রাখছে বা কীভাবে গাড়ি চলে এটা আমি জানি না। একটা নাম্বার দিয়া একটা গাড়ি দিয়া আপনার 4-5টা গাড়ি চলতেছে। ঢাকার ভেতর সিএনজি রুট পরিচালনা করা লাইনম্যানের একজন জানালেন, মেট্রো এলাকায় নতুন করে কোনো সিএনজির লাইসেন্স দেয়া হচ্ছে না। জেলা সিএনজির দামও মেট্রোর চেয়ে কম। এ সুযোগ কাজে লাগাচ্ছে অনেকে, ভাগ দিচ্ছে পুলিশকে। কিছু পুলিশ সদস্য নিজেরাই সিএনজি কিনে রাস্তায় নামিয়েছেন। পুলিশের তো এমনি একটা পাওয়ার আছে, তারা ওই যে 3-4 লাখ টাকার ভিতরে হয়তো জেলা গাড়িগুলো কিনে, যখন গাড়ি ধরে তখন তো যে পুলিশের নাম্বার থাকে, তখন সে বলে যে এটা আমার গাড়ি, ছেড়ে দেন, আমি অমুক অমুক, আমি অমুক বেচের অমুক, তখন ওই সার্জন ছেড়ে দিতে বাধ্য। একটা জিনিস কি, যে চোরে চোরে খেলতে পাই যেরকম। এসবের বিনিময়ে পুলিশকে যে টাকা দেয়া হয়, সিএনজি চালকরা এটাকে বলেন মান্তি। মান্তি খায়, মান্তি দিয়ে চলতেছে, মাসিক সিস্টেম 3000 টাকা। এটি পুলিশের মান্তি দেওয়া চলে। পুলিশে ধরছে এক জায়গায়, স্যারের লোক কথা কন, ফোনে কথা কইছে এমুক স্যারের গাড়ি ছেড়ে দিছে, মানে উনি তো টাকা খায়। ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলছেন, এ সবই তাদের জানা, নিয়মিত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে দাবি তার। সিএনজি মালিকের একটা বড় অংশ একটা পুলিশ, একটা বড় সংখ্যক হচ্ছে সাংবাদিক, এবং একটা বড় অংশ হচ্ছে গৃহবধূ। এবং গৃহবধূ কোথা থেকে আসলো? এই গৃহবধূর একটা বড় অংশ হচ্ছে যে পুলিশের ওয়াইফ। আমরা জানি এগুলো, আমরা ব্যবস্থা নিই, অবশ্যই ব্যবস্থা নিই। এই নগর পরিকল্পনাবিদের পরামর্শ, সিএনজি বা রাইড শেয়ারিং অ্যাপ সবকিছুকেই একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোতে আনতে হবে। পুরো সিস্টেমটাকে সিএনজি সহ যারা প্রাইভেটলি চালাবেন সবাইকে একটা নির্দিষ্ট একটা ব্যাকরণে আনতে হবে। জনগণ জানি যে আমরা কত টাকা দিচ্ছি প্রতি কিলোমিটার, কেন দিচ্ছি, এবং সেটা যেন হঠাৎ করে অনেক বেশি না হয়। গত বছর ফেব্রুয়ারিতে সিএনজি চালিত অটোরিকশা মিটারের বেশি ভাড়া আদায় করলে 50,000 টাকা জরিমানা ও মামলা দেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দেয় বিআরটিএ। প্রতিবাদে চালকরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করলে বাধ্য হয়ে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ। এখন এ পরিবহন চলছে চালক মালিকের ইচ্ছে মতো, ভাড়া নিয়ে নেই কোনো জবাবদিহিতা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার 1 দশক পর খসড়া চার্জশিট প্রস্তুত করেছে সিআইডি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। তালিকায় আছে দেশ বিদেশের 36 নাগরিক এবং 18 প্রতিষ্ঠানের নাম। এই অভিযোগপত্র যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তদন্ত কর্মকর্তা। 2016 সালের ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের 10 কোটি 10 লাখ ডলার চুরি হয়। সুইফট পেমেন্ট পদ্ধতিতে ভুয়া বার্তা পাঠিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয় অজ্ঞাতনামা হ্যাকাররা। ঘটনার 39 দিন পর রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক, শুরু থেকেই যার তদন্ত করছিল সিআইডি। হিউস্টনে রচিত হলো ইতিহাস। 52 বছর পর বিশ্বকাপে ফিরেই পর্তুগালকে রুখে দিল ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো। ওয়াও নেভেসের গোলের পর কঙ্গোর হয়ে সমতা ফেরান ইউয়ান উইসা। লিওনেল মেসি 3 গোল করে আগেই লড়াইটা জমিয়ে রেখেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর চাপটাও তাই কম ছিল না। চিরপ্রতিদ্বন্দ্বী হ্যাটট্রিক করলে ভালো করার চাপ তো থাকেই। 2 যুগের ক্যারিয়ারে বারবার চাপকে জয় করা রোনালদো যেন চাপের মুখেই ভেঙে পড়লেন। এমন একটা দলের সঙ্গে শিরোপা প্রত্যাশী পর্তুগাল ড্র করল যে ডিআর কঙ্গো বিশ্বকাপে ফিরেছে 52 বছর পর। যদিও মাঠে নেমেই দুটো রেকর্ডের মালিক হয়েছিলেন রোনালদো। 7 সকালে টানা 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন ক্যাপ্টেন মেসি। রাতে সেই রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ ক্যাপ্টেন। 6টা ফুটবল বিশ্বকাপে মাঠে নামা 2 ফুটবলার, খেলাটার ইতিহাসেরই 2 কিংবদন্তি। এছাড়া 41 বছর 132 দিন বয়সে পর্তুগালের হয়ে খেলতে নেমে বিশ্বকাপ ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন রোনালদো। যদিও ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে গেছে পর্তুগিজরা, সাফল্য পায় আগে ভাগেই। 6ষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দেন জোয়াও নেভেস। আন্তর্জাতিক ক্যারিয়ারে নেভেসের 4র্থ গোলের যোগানদাতা নেতো।
মনে হচ্ছিল 1 গোলের লিড নিয়েই বিরতিতে যাবেন CR7রা, কিন্তু প্রথমার্ধের স্টপেজ টাইমের 5ম মিনিটে সব সমীকরণ ওলটপালট করে দেয় কঙ্গো। ডান প্রান্ত থেকে উড়ে আসা আর্থার মাসুয়াকুর ক্রসে হেডে গোল করেন ইউয়ান উইসা। আফ্রিকার দলটা সমতায় ফেরার পরই শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরেই দুর্দান্ত 1 গোল করেছিলেন জোয়াও ক্যানসেলো, তবে সঙ্গে সঙ্গেই অফসাইডের কারণে গোলটি ক্যান্সেলও হয়। তাতেই পর্তুগালের যেন কপাল পড়ে। বাকিটা সময় বারবার গোলের চেষ্টা করেও আর গোল দিতে পারেননি ভিতিনিয়ারা। ফলে হিউস্টনে রচিত হলো ইতিহাস। 52 বছর পর বিশ্বকাপে ফিরেই পর্তুগালকে রুখে দিল ডিআর কঙ্গো। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। নেত্রকোনার মদন ও কেন্দুয়ায় আলাদা স্থানে বজ্রাঘাতে প্রাণ গেছে 3 জনের। পুলিশ জানায়, সকালে মদন উপজেলার জয়পাশা গ্রামের রাজীব মিয়া বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে কেন্দুয়া থানার ওসি জানান, সকালে মোরাইল বিলে মাছ ধরতে যান দিগলি গ্রামের শামসুল হুদা। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া একই উপজেলার সন্ধিকোনা গ্রামে বজ্রপাতের সময় প্রাণ গেছে আশরাফুল ইসলাম নামের একজনের। তিনিও খালে মাছ ধরতে গিয়েছিলেন। হামো উপসর্গে থামছেই না মৃত্যু। গত 24 ঘন্টায় ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে সিলেটে 2 ও নোয়াখালীতে মারা গেছে 1 শিশু। এ নিয়ে হামো উপসর্গ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা 74 জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 71 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 268 জন। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। গাজীপুরের একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। শ্রমিকরা জানান, পানি পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। সকাল 10টায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ডেসব্র্যান্ড গার্মেন্টসে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, কাজ শুরুর পর কারখানায় পানি পান করেন কিছু শ্রমিক। এর কিছুক্ষণ পর 4র্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে যাওয়া, বমি সহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয় তাদের মধ্যে। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। পানি দূষণের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা চিকিৎসকদের। মুন্সিগঞ্জের লৌহজঙ্গে এক ব্যবসায়ীকে বাড়ির সামনেই কুপিয়ে হত্যা করা হয়েছে। আগুন দেয়া হয় তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে। গত রাত 2টার দিকে কলুরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, রাতে খাবার শেষে ঘুমাতে যান ভাঙ্গারি মালামালের ব্যবসায়ী সোহেল মুন্সি। গভীর রাতে হঠাৎ বাড়ির বাইরে শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বের হন সোহেলের স্ত্রী ও মা। দেখেন, বাড়ির সামনেই পড়ে আছে সোহেলের রক্তাক্ত মরদেহ। পাশেই মোটরসাইকেল জ্বলছে, আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে 2022 সালে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন সোহেল। সে সময় তার কাছ থেকে বিদেশি মদ উদ্ধারের কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, সেই দায়বদ্ধতা থেকে সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সরকার কেউ ভুলের ঊর্ধ্বে নয় মন্তব্য করে তিনি গণমাধ্যমকে গঠনমূলকভাবে ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করতে নিশ্চিতে সরকার সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। সেই লক্ষ্যে পৌঁছাতে যা যা করা প্রয়োজন গণমাধ্যম সংশ্লিষ্টদের সাথে নিয়ে সেই পথরেখা তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী। রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। পদ্মা সেতুর পিলারের নিচে মাটি কাটা নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে দাবি সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের। দুপুরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন,
সেতুর পিলার করার সময় যে সাময়িক রাস্তাটি ছিল সেই রাস্তা অপসারণ হয়েছে। এই কাজটি করার কথা ছিল ঠিকাদারের, কিন্তু সেই কাজ করা হয়নি। বাস, মেট্রো, মোনোরেল মিলিয়ে এক সমন্বিত যোগাযোগ ব্যবস্থা করতে চায় সরকার, এমনটা জানিয়ে তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যে রেলের জন্য 150 বগি কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। ব্রিফিংয়ে মন্ত্রী জানান, রাজধানীর বাস টার্মিনালগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ শুরু করেছে সরকার। 6 মাসের মধ্যে এর সুফল যাত্রীরা পাবে। রেলের সেবার মান উন্নয়নে প্রায় 400 বগি ও ইঞ্জিন আনা হচ্ছে। তার মানুষ নিরাপদ থাকে, সাফিসিয়েন্ট স্ট্রিট লাইট থাকে, সিসি ক্যামেরা থাকে, মানুষ মানে উৎসাহিত হয় ওখানে যেতে, নিরাপত্তা জানিত। এটা মেট্রোপলিটন পুলিশ করবে। এই পদক্ষেপ নিয়ে আমরা এগোচ্ছি। আমার হয়তো মনে হচ্ছে যে 4 থেকে 6 মাসের মধ্যে পরিপূর্ণ না হলেও একটা পরিবর্তন আপনারা এই বাস স্ট্যান্ডগুলিতে দেখবেন। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। এ তথ্য নিশ্চিত করল হোয়াইট হাউস এবং ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজেও স্বাক্ষরের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানান, ফ্রান্স সফরকালে ভার্সাই প্রাসাদে বসে সমঝোতা স্মারকে সই করেন তিনি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেছে ইরান। প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইসলামাবাদ এগ্রিমেন্ট দ্রুত বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছেন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছাবে দুদেশের আলোচক দল। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে চুক্তি সই করবেন না। এদিকে ধীরে হলেও ইরানের ওপর থেকে প্রত্যাহার হতে শুরু করেছে মার্কিন নৌ অবরোধ। চুক্তি স্বাক্ষর হলেও আরও কিছুদিন পারস্য উপসাগরে মার্কিন সেনাদের উপস্থিতি থাকবে, জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ওয়াশিংটন বহুল প্রতীক্ষিত চুক্তি হলেও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ইরান পুনর্গঠনে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, চুক্তিতে $300 বিলিয়ন একটি বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনা আছে, যা ইরানে বিনিয়োগ করা হবে। তহবিল গঠনের বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প অস্বীকার করলেও ইরানে বিনিয়োগে কোনো বাধা দেয়া হবে না বলে জানান তিনি। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির পর আলোচনায় ইরানের পুনর্গঠন ইস্যুটি শুরু থেকে তেহরান দাবি জানিয়ে আসছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো হামলা এবং নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট ক্ষতির আর্থিক ক্ষতিপূরণের। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, চুক্তির খসড়ায় উল্লেখ আছে ইরান পুনর্গঠনের বিষয়টি, যাতে $300 বিলিয়ন একটি বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনা আছে। এর উদ্দেশ্য ইরানে বিনিয়োগ বাড়ানো। তহবিলের অর্ধেকের বেশি অর্থায়ন এরই মধ্যে নিশ্চিত হয়েছে। যদিও $300 বিলিয়ন অর্থায়নের প্রসঙ্গটি অস্বীকার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে কোনো দেশ কিংবা প্রতিষ্ঠানকে ইরানে বিনিয়োগে বাধা দেওয়া হবে না বলেও জানান তিনি। $300 বিলিয়ন আমরা বিনিয়োগ করছি এমন তথ্য মিথ্যা। এমন কোনো পরিকল্পনা নেই আমাদের। তবে কেউ যদি ইরানে বিনিয়োগ করতে চায় তাহলে আমরা বাধা দেব না। কেনই বা দেব? সবারই অধিকার রয়েছে যে কোনো স্থানে বিনিয়োগ করার। তবে নতুন তহবিলটি একটি বেসরকারি বিনিয়োগ প্রকল্প। এটি কোনো পুনর্গঠন বা ক্ষতিপূরণ কর্মসূচি নয়। এতে কোনো সরকারি অর্থ বা অনুদানও থাকবে না। মধ্যপ্রাচ্য, এশিয়া সহ যুক্তরাষ্ট্রেরও বিভিন্ন প্রতিষ্ঠান এতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিয়োগের খাতগুলোর মধ্যে আছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা, উৎপাদন, শিল্প এবং পরিবহন। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কাছে $400 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে আসছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালে ভারতে হামলা হলে দেশটির পাশে দাঁড়াবে যুক্তরাষ্ট্র। G7 সম্মেলনের সাইড লাইনে হওয়া বৈঠকে এই আশ্বাস দিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে মার্কিন হামলায় 3 নাবিকের মৃত্যুতে দুদেশের সম্পর্ক যখন শীতল, সে সময়ই প্রশংসায় মন ভুলানোর চেষ্টা মার্কিন প্রেসিডেন্টের। কথায় কথায় বলেন, মোদী ঠিক দেবদূতের মতোই সুন্দর, একই সাথে খুনিদের মতো কঠোর তার হৃদয়। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হামলায় 3 নাবিকের মৃত্যুতে বেশ নাখোশ সাধারণ ভারতীয়রা। বারবারই মোদী প্রশাসনের তরফ থেকে যেন এই ইস্যুতে প্রশ্ন তোলা হয় উঠেছে জোরালো দাবি। অথচ ফ্রান্সে চলমান G7 সম্মেলনে প্রসঙ্গটির ধারে কাছেও হাঁটলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্টো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে করলেন সাইডলাইন বৈঠক। দুদেশের উত্তেজনা ধামাচাপা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভারতের সাথে চমৎকার সম্পর্ক যুক্তরাষ্ট্রের। শুধু তাই নয়, আশ্বস্ত করেছেন মোদী সরকার প্রধান থাকা অবস্থায় কেউ ভারতে আক্রমণ করলে দেশটির পাশে দাঁড়াবে ওয়াশিংটন।
আমাদের মধ্যে কোনো সামরিক চুক্তি নেই, কিন্তু কেউ মোদিকে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র সেখানে যাবে। অবশ্য ভারতে যদি নতুন কোনো নেতা আসেন তাহলে সহায়তার ব্যাপারে আমি নিশ্চিত নই। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেন ট্রাম্প। মিত্রের সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে তাকে দেবদূতের সাথেও করেন তুলনা। এই মানুষটির দিকে তাকান, তিনি দেখতে অসম্ভব সুন্দর, যেন সাক্ষাৎ দেবদূত, কিন্তু বাস্তবে তিনি ঘাতকের মতোই কঠিন। একজন ভালো ও সফল মধ্যস্থতাকারী, এমন মানুষ খুব কমই দেখা যায়। তিনি ভারতীয়দের যতটা ভালোবাসেন, যুক্তরাষ্ট্রের প্রতিও সমানভাবে শ্রদ্ধাশীল। এ সময় ভবিষ্যতে ভারত সফরের ইচ্ছেও প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।